প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের তন্ময় ভাইয়া বলছি 10 মিনিট স্কুল থেকে। আমি 10 মিনিট স্কুলের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। আজকে তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। সো আজকে নিউটনিয়ান বলবিদ্যায় নিউটনের গতিসূত্র এবং গতিসূত্র রিলেটেড প্রবলেম, এই কনসেপ্টগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম কনসেপ্ট, নিউটনের গতিসূত্র। সো আমরা দেখতে পাচ্ছি নিউটনের গতির তিনটা সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। সো প্রথম সূত্রে যেটা বলেছে সেটা হলো, তুমি যদি কোনো একটা অবজেক্টের উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। ঠিক আছে? তো সেই কথাটাই যদি এখানে সামারি করি, দেখো বাহ্যিক কোনো ফোর্স যদি একটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করা না হয় তাহলে একটা স্ট্যাটিক বা একটা স্থির অবজেক্ট চিরকালই স্থির থাকবে, আর একটা গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। যেমন আমার এই যে বোর্ডটাতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, এই বোর্ডটা যদি আমি বাহ্যিক কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, চিরকাল এই বোর্ডটা যে প্লেসে আছে ওই প্লেসে চিরকাল থেকে যাবে, খুবই স্বাভাবিক। তোমার মাথার উপরে যে ফ্যানটা ঘুরছে, তুমি যদি সুইচ অফ না করো, ফোর্স অ্যাপ্লাই করে, বাহ্যিক কোনো ফোর্স অ্যাপ্লাই করে যদি তুমি সুইচটা অফ না করো, তাহলে কিন্তু তোমার ফ্যানটাও কি থাকবে, ফ্যানটাও চিরকাল ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ শক্তির সাপ্লাই থাকে। সো এই কথাটাই আসলে এখানে বলা হচ্ছে। সো এই যে দেখো, একটা গতিশীল বস্তু সমবেগে কিন্তু গতিশীল হতে থাকবে। এটাই ছিল নিউটনের গতির প্রথম সূত্র। অ্যান্ড নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা যে জিনিসটার আইডিয়া পাই সেটা হচ্ছে ভাইয়া জড়তা। আমরা কিসের আইডিয়া পাই? নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জড়তার আইডিয়া পাই। জড়তা কি? জড়তা হচ্ছে একটা বস্তু চিরকাল যে অবস্থাতে আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো জড়তা। সো জড়তা বেসিক্যালি দুই প্রকার, স্থিতি জড়তা, গতি জড়তা। একটা বস্তু চিরকাল যদি স্থির থাকতে চায় তার মধ্যে যে জড়তা কাজ করে সেটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা বস্তু যদি চিরকাল গতিশীল থাকতে চায় তাহলে তার মধ্যে যে জড়তা কাজ করে সেটা হলো গতি জড়তা। সো আর ডিটেইলে যাব না, জড়তা তোমরা অলরেডি জানো, এসএসসি লাইফও তোমরা পড়ে আসছো জড়তা সম্পর্কে। সো এটাই হচ্ছে ভাইয়া বেসিক্যালি ওভারঅল নিউটনের গতির প্রথম সূত্র, যে এখানে বাহ্যিক কোনো ফোর্স কাজ করবে না, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। অলরাইট। সো এরপর আমরা নিউটনের গতির প্রথম সূত্র থেকে আরও দেখতে পাই, দেখো সমবেগ যদি দেখি, বেগের মান আর দিক, মনে করো একটা বস্তু যদি এইভাবে গতিশীল থাকে তাহলে সে তার যে বেগটা, তার বেগের একটা সার্টেন ভ্যালু থাকবে, তার বেগের একটা সার্টেন ডিরেকশন থাকবে। এন্ড এখানে একটা ইম্পর্টেন্ট নোট হলো, বস্তুর গতি অবস্থা পরিবর্তন করার জন্য বাহ্যিক বল প্রয়োগ করা লাগে। আচ্ছা, এটার মানে কি? সো দেখো, সমবেগ মানে হলো তার ভেলোসিটিটা অলওয়েজ কনস্ট্যান্ট, সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে কিন্তু চলতে থাকে। একটা বস্তু সমবেগে যাওয়ার মানেটাই হচ্ছে ওই বস্তুটা কনস্ট্যান্ট একটা ভেলোসিটি নিয়ে কি করতে থাকে, চলতে থাকে। তো একটা বস্তু মনে করো 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছে, ঠিক আছে? একই বেগ, সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি। এখন তুমি যদি এই বস্তুটার বেগ কমাইতে চাও কিংবা বাড়াইতে চাও, তোমার কি করা লাগবে? তোমার নিশ্চয়ই এমন একটা কিছু অ্যাপ্লাই করা লাগবে সো দ্যাট এই বস্তুটার বেগের মানটা বৃদ্ধি পায় অথবা এই বস্তুটার বেগের মানটা কমে যায়। তো যে জিনিসটা অ্যাপ্লাই করে তুমি একটা গতিশীল বস্তুকে স্থির করতে পারো অথবা একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে পারো, একটা গতিশীল বস্তুর গতিকে বাড়াইতেও পারো অথবা একটা গতিশীল বস্তুর গতিকে কমাইতেও পারো, সেটা যে নিয়ামকটার ফলে হয় তাকে ফিজিক্সের ভাষায় বলা হচ্ছে ফোর্স বা বল। তো বল হচ্ছে এমন একটা নিয়ামক যেটা কোনো একটা গতিশীল বস্তুকে স্থির করতে পারে অথবা একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তনও করতে পারে। তো এই হচ্ছে বল। তো দেখো, বস্তুর গতি অবস্থা পরিবর্তন করার জন্য কি করা হয়? ওই এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল প্রয়োগ করা হয়। তাহলে আমরা যদি এখন বল কি সেই জিনিসটা যদি দেখি, আমরা যদি গাণিতিকভাবে বলি, বল হচ্ছে এমন এক এজেন্ট যেটা অ্যাকচুয়ালি ত্বরণ সৃষ্টি করতে পারে, মানে একটা বস্তুকে অ্যাক্সিলারেট করতে পারে, তার গতিকে বাড়াইতে পারে বা করতে চাই। মানে বল হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা বস্তুর গতিকে ত্বরান্বিত করতে চাই, মানে গতির উপরে ত্বরান্বিত করতে চাই, গতিকে বাড়াইতে চাই কিংবা কমাতে চাই, অ্যাক্সিলারেট করতে চাই, মন্দিত করতে চাই। সো এই হচ্ছে ভাইয়া বল। অর্থাৎ বল আসলে দেখো, বল একটা বস্তুর মধ্যে কি সৃষ্টি করে? ত্বরণের সৃষ্টি করে। শুধু ত্বরণ বললে ভুল হবে, মন্দনও সৃষ্টি করতে পারে। একটা বস্তুকে শুধু যে
আপলিফট করবে তা না, ডাউনলিফটও করতে পারে। একটা বস্তুর গতি যে শুধু বাড়াবে তা না, কমাইতেও পারে, ঠিক আছে? সো বল একটা বস্তুর মধ্যে আসলে ত্বরণের সৃষ্টি করে, অ্যান্ড একটা বস্তুর মধ্যে যদি ত্বরণের সৃষ্টি হয়, অলওয়েজ মাথায় রাখবা ওই বস্তুটার বেগের আপ ডাউন হবে, হয় ওই বস্তুটার বেগ বাড়বে অথবা কমবে, ঠিক আছে? সো বল একটা বস্তুর মধ্যে ত্বরণের সৃষ্টি করে, অ্যান্ড ত্বরণের সৃষ্টি করার ফলে একটা বস্তুর বেগের আপ ডাউন হয়ে থাকে। আশা করি এই জিনিসটা তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। অল রাইট। সো আমরা এখন যদি নিউটনের গতির দ্বিতীয় সূত্রের একদম প্রপার ডেফিনেশনে যাই, সেটা হবে অনেকটা এরকম যে একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অ্যান্ড বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনটাও সেদিকেই ঘটে, ঠিক আছে? সো দেখো কি বলা হচ্ছে, একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সো বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনটাও সেদিকে ঘটে। সো এই যে সূত্রটা, এই সূত্রটা তোমরা কিন্তু এসএসসি লাইফে পড়ে আসছো, তাই না? এসএসসি লাইফে তোমরা এই সূত্রটা পড়ছো না? অবশ্যই পড়ছো। এখন কথা হচ্ছে এসএসসি লাইফে আসলে তোমাদের ক্যালকুলাস মেথড ছিল না, আর যেহেতু তোমরা এখন এইচএসসিতে চলে আসছো, তোমাদের এখন ফিজিক্সের অনেকগুলো জিনিসই ক্যালকুলাস মেথড দিয়ে সলভ করা লাগবে, ঠিক আছে? সো আমি তোমাদেরকে দ্বিতীয় সূত্রটা যদি ক্যালকুলাস মেথডে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। সো ভরবেগের যে পরিবর্তনের হার, আমরা সবাই জানি কোনো কিছুর পরিবর্তনের হার আমরা কিসের সাপেক্ষে মাপি? আমরা কোনো কিছুর পরিবর্তনের হার মাপি সময়ের সাপেক্ষে। সো ভরবেগকে যেহেতু পি দ্বারা ডিনোট করা হয়, সো ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে ডিপি বাই কত? ডিটি। ভরবেগের পরিবর্তনের হার কত? ভরবেগের পরিবর্তনের হার হলো ডিপি ডিভাইডেড বাই ডিটি। সো ডিপি বাই ডিটি ইজ বেসিক্যালি ভরবেগের পরিবর্তনের হার। সো এই যে ভরবেগের পরিবর্তনের হারটা কিসের সমানুপাতিক বলছে? প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে কাজ করবে ভরবেগের পরিবর্তনটাও ওই দিকেই হবে। তার মানে তুমি যদি একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করো, যেদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করবা বস্তুটার ভরবেগ ওই দিকেই চেঞ্জ হবে, ঠিক আছে? তো ভরবেগের চেঞ্জ হওয়াটার মানেটা অ্যাকচুয়ালি কি? মনে করো একটা বস্তু মনে করো শুরুতে কি ছিল? শুরুতে মনে করো একটা বস্তু ইউ আদি বেগে চলতেছিল, ওই বস্তুর উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো এফ পরিমাণ, পরে দিয়ে এই বস্তুটা ভি বেগে চলতেছে, ঠিক আছে? তার মানে এটা বস্তুটার ভর, এটা বস্তুটার ভর, বস্তুটার ভরের তো আর চেঞ্জ হয় নাই। তাহলে এই বস্তুটার ভরবেগ এম ইউ, এই বস্তুটা যখন ভি বেগ পাইছে তখন তার ভরবেগ এম ভি। তার মানে দেখতেই পাচ্ছি ভরবেগের তো পরিবর্তন হয়েছে, তাই না? তো এই ভরবেগের পরিবর্তনের হারটা, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু ফোর্স। ভরবেগের যে পরিবর্তনের হারটা, এটা কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বলটা আমি যেদিকে অ্যাপ্লাই করছিলাম বস্তুটার কিন্তু ভরবেগটা ওই দিকেই চেঞ্জ হচ্ছে, আর এটাই কিন্তু আমাদের সেকেন্ড লতে বলা হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি অবস্থা। এখন এই জিনিসটাকে আমরা যদি ক্যালকুলাস মেথডে দেখাই, সো এই যে একটা জিনিস দেখো, এইখানে ভরবেগের পরিবর্তনের কনফিগারেশনটা দেখানো হয়েছে। তো ওই জিনিসটাই আমি যদি এখন দেখো, এই যে এই জিনিসটাকে যদি একটু এভাবে লিখি যে ডি ডি টি অফ পি, আমরা সবাই জানি ভরবেগ সমান কি? ভরবেগ সমান ভর গুণ বেগ। সো ডিডিটি অফ পি এর জায়গায় এমভি লিখতে পারি, ইজ প্রপোর্শনাল টু এফ। অলরাইট। সো এখন আমরা একটু জিনিসটাকে চেঞ্জ করে দিই, এফ ইজ প্রপোর্শনাল টু, দেখো এম হলো কোন একটা বস্তুর ভর। সো আমরা সবাই জানি কোন একটা বস্তুর ভর তো আসলে চেঞ্জড হয় না, ঠিক আছে? সো ভর অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে এম, আর এখানে থাকবে ডিভি বাই ডিটি, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আসলো। এখন আমরা সবাই জানি ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি মানে কি? এই দেখো, চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, মানে সময়ের সাথে বেগের যে পরিবর্তন। সো সময়ের সাথে বেগের যে পরিবর্তন হয় তাকে কি বলে? সময়ের সাথে বেগের পরিবর্তন হলে তাকে ত্বরণ বলে, ঠিক আছে? সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তাকে কি বলে? তাকে ত্বরণ বলে। এফ ইজ প্রপোর্শনাল টু এম এ। তো এখন কথা হচ্ছে আমরা এখানে যদি আসি, দেখো এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, আমরা এটাকে লিখতে পারি এফ ইকুয়াল কি? কে ইন্টু এম এ। সো যদি এফ ইকুয়াল যদি 1 নিউটন হয়, এম ইকুয়াল যদি 1 কেজি হয়, ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তোমরা কি জানো এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর তুমি যদি 1 নিউটন বল প্রয়োগ করো, তাহলে বস্তুটার মধ্যে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। ওকে, সো এখানে সবগুলা ভ্যালু যদি 1 হয়, সবগুলা ভ্যালু যদি 1 বসাও, কে এর মানটা কত আসবে?
1 আসবে, কারণ তুমি এফ এর মানও 1 বসালে, এম এর মানও 1 বসালে, এ এর মানও 1 বসালে কে এর মানটা তো আলটিমেটলি 1 আসবেই, তাই না? কে এর মানটা আলটিমেটলি 1 আসবে। সো কে এর মানটা তুমি যদি আবার এখানে বসাও তাহলে তোমার আসবে এফ ইকুয়াল 1 ইন্টু এম এ। সো বেসিক্যালি এফ ইকুয়াল এম এ, হুইচ ইজ নোন অ্যাজ সেকেন্ড ল অফ নিউটন, যে এফ ইকুয়াল এম এ। এফ ইকুয়াল এম এটাকেই নিউটনের সেকেন্ড ল এর বেস ধরা হয়, ঠিক আছে? সো এই এফটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বস্তুর উপর নিট বল। তোমাদের অনেক কনফিউশন ক্রিয়েট হয় নিট বল, প্রযুক্ত বল, ঘর্ষণ বল এগুলোর মধ্যে। সো তোমরা যারা যারা এই প্লে লিস্টটা পুরোটা দেখবা, তোমাদের এই যে নিট বল, প্রযুক্ত বল, ঘর্ষণ বল, এই ধরনের কনসেপ্টগুলো মোস্ট প্রবাবলি ফুল ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে এফ ইকুয়াল এম এ, এই যে এই এফটাকে অলওয়েজ মাথায় রাখবা একটা বস্তুর উপর নিট বল। নিউটনের সেকেন্ড লতে যে বলের কথা বলা হয়েছে সেটা মাথায় রাখবা অলওয়েজ একটা বস্তুর নিট বল। এই ইকুয়েশনটাকে আমি যদি আরেকটু স্পেসিফাই করে লিখি, এফ নিট ইজ ইকুয়াল এম এ, মানে কোনো বস্তুর উপর নিট বলের মানটা কত, কোনো বস্তুর উপর নিট বলের মানটা হচ্ছে আসলে এম এ। সো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা, ঠিক আছে? অল রাইট। সো এখন আমরা যে জিনিসটা দেখলাম, এই যে তোমাদেরকে যে জিনিসটা দেখালাম, এই যে সেই জিনিসটা যে ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক, অ্যান্ড এটা ক্যালকুলেট করে আমাদের কি আসলো, এটা ক্যালকুলেট করে আমাদের আসলো হচ্ছে, এটা ক্যালকুলেট করে আমাদের কি আসে, এফ ইকুয়াল এম এ আসে। এই যে এফ ইকুয়াল এম এ আসে, সেই জিনিসটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। অলরাইট, তো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা শেষ করলাম, ঠিক আছে? সো দ্বিতীয় সূত্রটা তোমরা আশা করি বুঝে গেছো। এখন আমরা নিউটনের গতির তৃতীয় সূত্রে যাব, ঠিক আছে? নিউটনের গতির তৃতীয় সূত্রে যাব। তোমাদেরকে মাঝখানে একটা ক্লু ছেড়ে দিই, সেটা হচ্ছে তোমরা বাসার মধ্যে চিন্তা করবা কিভাবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে নিউটনের গতির প্রথম সূত্রে যাওয়া যায়, ঠিক আছে? সেই জিনিসটা তোমরা অবশ্যই বাসায় চিন্তা করবা। আমি যদি তোমাদেরকে একটু বলি, দেখো এফ ইকুয়াল হচ্ছে কত, এফ ইকুয়াল হচ্ছে এম এ, ঠিক আছে? এফ ইকুয়াল হচ্ছে কত, এম এ। সো দেখো এখন তাইলে এ ইকুয়াল কত, এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ বাই কত, টি। আচ্ছা, তো দেখো এফ, আচ্ছা আমরা নিউটনের গতিসূত্র থেকে পাই কত, এফ ইকুয়াল এম এ, তাই না? এই যে এই জিনিসটা পাই নিউটনের সেকেন্ড ল থেকে, এটা কোথা থেকে পাই, সেকেন্ড ল থেকে এই জিনিসটা পাই। আচ্ছা, এখন যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে এফ এর মানটা কত হবে, 0 হবে। যদি আমরা বাহ্যিক বলের মান 0 করি, মানে কোনো বাহ্যিক ফোর্স যদি অ্যাপ্লাই না করি, তাহলে আমাদের অবস্থাটা কেমন দাঁড়াবে দেখো, ভি মাইনাস ইউ বাই টি। সো এখান থেকে কি আসে, ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল কত, 0, ঠিক আছে? কারণ বাহ্যিক কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল কত, 0। সুতরাং ভি ইকুয়াল ইউ, মানে সমবেগে দাঁড়াইলো, ঠিক আছে? তাইলে যখন আমি বাহ্যিক কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম না, তখন আসলে কি হয়ে গেল, সমবেগ হয়ে গেল। সো নিউটনের ফার্স্ট লতে তো তাই বলছিল, যদি বাহ্যিক কোনো ফোর্স অ্যাপ্লাই করা না হয় তাহলে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে এটা ছিল সেকেন্ড ল, এটা এই সেকেন্ড ল থেকে আমাদের কি আসলো, সেকেন্ড ল থেকে আমাদের ফার্স্ট ল আসলো। সো এই জিনিসটাও অনেক সময় পরীক্ষায় আসে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের প্রথম সূত্রটা বাইর করে দেখাও। তুমি জাস্ট এইটুক করতে পারলেই সেকেন্ড ল থেকে ফার্স্ট লটা বের করে দেখানো যায়, ঠিক আছে? তো সেকেন্ড লতে বলছে এফ ইকুয়াল এম এ, আর ফার্স্ট লতে বলছিল বাহ্যিক কোনো ফোর্স অ্যাপ্লাই না করলে সমবেগ। সো আমি যখন এফ এর ভ্যালুটাকে 0 করে দিলাম, আলটিমেটলি আমার কি চলে আসলো, আলটিমেটলি আমার সমবেগ চলে আসলো, ঠিক আছে? সো এই হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। এখন আমরা তৃতীয় সূত্রে চলে যাই, থার্ড লতে চলে যাই। তো থার্ড ল আমরা সবাই জানি, প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? এই জিনিসটা আমরা সবাই জানি না, এই জিনিসটা আমরা আসলে সবাই জানি যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, যে প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অলরাইট, সো এই যে মনে করো আমি তোমাদেরকে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দিয়েই বোঝাই, রকেটের যে মোশনটা, এই রকেট মোশনটা নিয়ে আলাদা একটা ক্লাস হবে ফুল। সো রকেট মোশনটা দিয়ে যদি বুঝাই তাহলে তোমরা আরো ইজিলি বুঝতে পারবা। দেখো রকেট থেকে যখন তীব্র বেগে জ্বালানি নিচের দিকে বের হয়,
তো এইদিকে জ্বালানি যে বের হচ্ছে এটা হলো এক ক্রিয়া, জ্বালানির বের হওয়াটা হলো ক্রিয়া, ঠিক আছে? জ্বালানির যে বের হওয়াটা, জ্বালানির বের হওয়াটা হচ্ছে ক্রিয়া, এন্ড এই ক্রিয়াটা রকেটকে বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া দেয়। এবং এই প্রতিক্রিয়া বল দিয়ে রকেট উপরের দিকে লিফট অফ করে, ঠিক আছে? সো এটার আরেকটা ইম্পর্টেন্ট উদাহরণ দেওয়া যায় ক্রিয়া প্রতিক্রিয়ার। মনে করো তুমি ভূমিতে দাঁড়ায় আছো, ভূমির উপর তুমি mg পরিমাণ বল প্রয়োগ করেছো। সো ভূমির উপর তুমি যে পরিমাণ বল প্রয়োগ করেছো সেটাই হলো তোমার ক্রিয়া, অ্যান্ড ভূমি তোমাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করেছে, সেটা হলো প্রতিক্রিয়া। তুমি টেবিলের উপর একটা বই রাখছো, বইটার ওজন নিচের দিকে কাজ করতেছে, ওটা হচ্ছে ক্রিয়া। টেবিল বইটাকে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিয়ে ধরে রাখছে, তুমি নিজে ভূমিতে দাঁড়ায় আছো ভূমি কর্তৃক প্রযুক্ত প্রতিক্রিয়া বলের কারণে, ঠিক আছে? সো ক্রিয়া ও প্রতিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো দেখো এই যে এমজিটাকে আমরা ক্রিয়া বলছি, ঠিক আছে? জাস্ট একটা সিম্পল উদাহরণ থেকে দেখাই। এই এমজিটা হলো ক্রিয়া, আর এই আরটা হলো প্রতিক্রিয়া। এই আরটা হলো আমাদের কি? প্রতিক্রিয়া, তাই না? প্রতিক্রিয়া। এখন একটা জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো, যে এই যে ক্রিয়াটা আসলে কে দিছে? এই মানুষটা দিছে। মনে করো এটা তুমি দিছো কার উপর? এটা মনে করো ভূমি, তুমি দিছো আসলে ভূমির উপর। তাহলে ক্রিয়াটা আসলে কিসের উপর প্রযুক্ত হয়েছে? ভূমির উপর। ক্রিয়াটা আসলে কিসের উপর প্রযুক্ত হয়েছে? ভূমির উপর। আবার ভূমি যে তোমাকে উপরের দিকে একটা প্রতিক্রিয়া দিল, এই প্রতিক্রিয়াটা কার উপর প্রযুক্ত হয়েছে? তোমার উপর, ঠিক আছে? তো ক্রিয়া প্রযুক্ত হয়েছে তুমি কর্তৃক ভূমির উপর, প্রতিক্রিয়া প্রযুক্ত হয়েছে ভূমি কর্তৃক তোমার উপর, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে ক্রিয়া আর প্রতিক্রিয়া কিন্তু একই জিনিসের উপর কাজ করছে না। যেমন এই এক্সাম্পলটাতে ক্রিয়া কাজ করতেছে ভূমির উপর, প্রতিক্রিয়া কাজ করতেছে মানুষের উপর, ঠিক আছে? তো প্রত্যেকটা কেসেই কিন্তু সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল। এখানের মধ্যে দেখো, এখানে এই যে ধোঁয়াটা বের হয়ে যাচ্ছে, ধোঁয়াটা বের হয়ে কোথায় যাচ্ছে? ভূমিতে, ঠিক আছে? সো এই ধোঁয়াটা বের হয়ে যাওয়াটা আসলে কার উপর কাজ করতেছে? ভূমির উপর বা নিচের দিকে কাজ করতেছে, রকেটের উপর কিন্তু না, রকেট থেকে বের হয়ে যাচ্ছে। আর প্রতিক্রিয়াটা রকেটের উপর কাজ করে, রকেটকে আপলিফট করতেছে, রকেটকে প্রতিক্রিয়া দিয়ে উপরের দিকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে এখান থেকে আমাদের একটা জিনিস তো ক্লিয়ার, সেটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই একটা বস্তুর উপর কাজ করে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া অলওয়েজ আলাদা আলাদা বস্তুর উপরে কাজ করে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো এই ছোট্ট নোটটা তোমাদেরকে একটু দিয়ে দেই, সেটা অলওয়েজ মাথায় রাখবা যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর কাজ করে না। আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর কাজ করে না, আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে। সো নিউটনের থার্ড লতে এই জিনিসটা বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অল রাইট। সো আমরা দেখলাম ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে। এই যে দেখো, ধরো এক ধরনের ক্রিয়া, তুমি মনে করো দেয়ালের উপরে বল প্রয়োগ করছো, তুমি দেয়ালের উপরে ফোর্স অ্যাপ্লাই করছো, আর দেয়াল আমার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে। তো একটা হচ্ছে ক্রিয়া, একটা হচ্ছে প্রতিক্রিয়া, ঠিক আছে? তো এটাই বললাম, একটু আগেই তোমাদেরকে বললাম যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল কখনো একই বস্তুর উপর কাজ করে না, দুইটা বল দুইটা আলাদা বস্তুর উপরে কাজ করে, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছ, দেখো তুমি ফোর্স অ্যাপ্লাই করছো কাকে? দেয়ালকে।
আর এটা হচ্ছে ক্রিয়া, ধরো এফ হচ্ছে ক্রিয়া, আর দেয়াল ফোর্স অ্যাপ্লাই করছে তোমাকে, দ্যাট ইজ প্রতিক্রিয়া। দুইটা আলাদা জিনিস, একটাতে তুমি দেয়ালে ফোর্স অ্যাপ্লাই করছো আর একটাতে দেয়াল তোমাকে ফোর্স অ্যাপ্লাই করছে। অলরাইট, তো আমরা নিউটনের গতিসূত্রের একটা সুন্দর ব্যবহার দেখব, তার নাম হচ্ছে পায়ে হাঁটা। সো এখানে দেখো একটা পায়ে হাঁটার চিত্র দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই, চিত্রটা দেখে তোমাদের মাথা ঘুরাইতে পারে, বাট কোনো প্রবলেম নাই, তোমাদেরকে এখন আমি ওভারঅল সিচুয়েশনটা আমি নিজে ব্যাখ্যা করে দিব, তখন তোমরা খুব ইজিলি এই জিনিসটা বুঝতে পারবা, ঠিক আছে? সো চলো আমরা তাহলে শুরু করি। আমাদের নিউটনের তৃতীয় সূত্রের একটা ব্যবহার হচ্ছে পায়ে হাঁটা, একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। আমরা আমরা কি জানি, আমরা নিজেরা তো হাঁটি, তাই না? আমরা হাঁটার সময় আমরা কি জানি যে আমরা আসলে নিউটনের তৃতীয় সূত্র অ্যাপ্লাই করে হাঁটি? এটা তো যারা ফিজিক্স পড়ে না তাদের জানার কথাই না, ঠিক আছে? যারা শুধু ফিজিক্স পারে বা ফিজিক্স বুঝে বা এই জিনিসটা পড়ার আগেও তোমরা কিন্তু জানতা না যে তোমরা আসলে, মানে আমরা সবাই অ্যাকচুয়ালি নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যেই হাঁটি। জিনিসটা শুনতে অদ্ভুত হলেও এটা সত্য যে নিউটনের তৃতীয় সূত্রের যে প্রত্যেকটা ক্রিয়ার সমান আর বিপরীতে একটা প্রতিক্রিয়া আছে, ওই প্রতিক্রিয়ার কারণেই কিন্তু আমরা আসলে হাঁটতে পাই, ঠিক আছে? আমরা সবাই হাঁটি, কিন্তু আমরা এই জিনিস, ছোট্ট জিনিসপাতিগুলো আসলেই জানি না। সো চলো আমরা আসলে একটু দেখে নিই যে কিভাবে নিউটনের তৃতীয় সূত্র অ্যাপ্লাই করে আমরা হাঁটি বা মানুষ হাঁটে বা তুমি হাঁটো। সো চলো, আমাদের দুইটা পা, এটা তো কারো অজানা না, আমরা সবাই জানি, একটা হচ্ছে সামনের পা, একটা হচ্ছে পেছনের পা। তো আসলে সামনের পা পেছনের পা বলতে কোনো কিছু হয় না, হাঁটার সময় তুমি যে পাটা আগে দিবা ওটাই তোমার সামনের পা, যে পাটা পিছনে রাখবা সেটা তোমার পিছনের পা, সেটা হইতে পারে তোমার ডান পা, হইতে পারে তোমার বাম পা। সো চলো দেখা যাক। তো মনে করো, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। সো ফর এক্সাম্পল এটা হচ্ছে ভূমি, ওকে। তো প্রথমত যেটা করো সেটা হচ্ছে, মনে করো হাঁটার সময় তুমি কি করো, তুমি হাঁটার সময় খেয়াল করবা, ইভেন আমি যখন এই ক্লাসটা যখন তোমরা করছো নিজেরা একটু হেঁটে দেখতে পারো, তুমি প্রথমে সামনের পাটা ভূমিতে ফেলো, ঠিক আছে? তো সামনের পাটা যখন তুমি ভূমিতে ফালাও, তখন তুমি যেটা করো সেটা হচ্ছে এই যে সামনের পা দিয়ে ভূমিতে এভাবে সোজা ফোর্স অ্যাপ্লাই করো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সামনের পা। তুমি যখন হাঁটো তখন তুমি তোমার সামনের পা দিয়ে ভূমিতে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করো, পুরো পাটা কিন্তু তোমার ভূমিতে পড়ে। বিশ্বাস না হলে তোমরা হেঁটে দেখতে পারো। সো যখন তোমার পুরো পাটা ভূমিতে পড়ে তখন তুমি আসলে ভূমির উপরে এই যে এইভাবে এমজি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছো, ঠিক একইভাবে ভূমি তোমার উপরে আর পরিমাণ প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই করেছে। সো যে পরিমাণ ক্রিয়া ঠিক একই পরিমাণ প্রতিক্রিয়া, নিউটনের থার্ড ল তো তাই বলে, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীতে একটা প্রতিক্রিয়া আছে। তার মানে এখানে সামনের পায়ের জন্য আর ইকুয়াল এমজি, তো সামনের পা আসলে আর ইকুয়াল এমজি দিয়ে ব্যালেন্সড হয়ে গেছে। সো এই সিস্টেমটা এখানে আসলে ব্যালেন্সড। সো যখন আমাদের এই সিস্টেমটা ব্যালেন্স হয়ে যায়, তুমি ইভেন তোমার পিছনের পাটা, যে ছোটবেলায় যে আমরা মোরগ খেলতা, পেছনের পাটা হাত দিয়ে পিছনের পাটা তুলবা, তুলে ধরে রাখবা, অ্যান্ড সামনের পাটা ঠিক এইভাবে রাখবা। তুমি দেখিও তুমি সামনের পা দিয়ে হাঁটতে পারো কিনা। একটা ওয়ে আছে, তোমার লাফাই লাফাই যাইতে হবে। সো লাফাই লাফাই যাওয়াটা আসলে তুমি জাম্প করে করে যাচ্ছ, আসলে হাঁটছো না কিন্তু। তার মানে কি, তুমি সামনের পা ফেলে যদি এই সিচুয়েশন ক্রিয়েট হয় আর ইকুয়াল এমজি, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যান্ড রিঅ্যাকশনাল ফোর্স, সো যখন তোমার ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয়ে যায় তখন আসলে তুমি কিন্তু এক পা দিয়ে সামনের দিকে আগাইতে পারো না। তো এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তাহলে ভাইয়া কিভাবে আমরা হাঁটি? তো সামনের পা তুমি যখন ফেলছো, নিচে এমজি উপরে আর, ব্যালেন্সড, পারতেছো না। এখন তুমি হাঁটার জন্য তুমি নিজে হেঁটে ফিল করলে বুঝতে পারবা জিনিসটা, তুমি সামনের পাটা আসলে বাঁকাভাবে ভূমিতে অ্যাপ্লাই করো। কিভাবে? এই যে আমি এখানে বোর্ডে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তুমি তোমার পিছনের পাটাকে অ্যাপ্লাই করো। বিশ্বাস না হলে তুমি নিজে চেষ্টা করে দেখো, তুমি তোমার পেছনের পাটাকে এইভাবে বাঁকাভাবে কি করো, অ্যাপ্লাই করো। হাঁটার জন্য তুমি তোমার পেছনের পাটাকে এইভাবে তির্যকভাবে ভূমির উপরে কি করো, তির্যকভাবে বল প্রয়োগ করো। কিভাবে? তির্যকভাবে। সো হাঁটার জন্য তোমার পেছনের পা কি করে, তোমার পেছনের পা ভূমির সাথে তির্যকভাবে বল প্রয়োগ করে। সেটা হচ্ছে পেছনের পা, এটা হলো হচ্ছে পেছনের পা। সো হাঁটার জন্য তোমার পেছনের পা যেটা করে, ভূমির উপরে তির্যকভাবে বল প্রয়োগ করে। সো ঠিক এইভাবে দেখো, এই যে এইভাবে তির্যকভাবে কি করে,
বল প্রয়োগ করে, তির্যকভাবে F পরিমাণ ফোর্স প্রয়োগ করা হয়েছে। অলরাইট, সো তোমার পেছনের পায়ার যখন ভূমিতে তির্যকভাবে ক্রিয়া দিছে, তাহলে ক্রিয়া যেদিকে ঠিক একই দিকে একইভাবে অপোজিট দিকে কি হবে, প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সো এই যে এই দিকে তোমার মনে করো প্রতিক্রিয়া বল সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে পেছনের পায়ের প্রতিক্রিয়া বল, যেটাকে আমি চাইলে আর প্রাইমও দিতে পারি। ঠিক আছে, তো দেখো ক্রিয়া, ক্রিয়ার অপোজিটে প্রতিক্রিয়া। আমি মনে করলাম এই যে প্রতিক্রিয়া বলটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এই প্রতিক্রিয়ার দুটো অংশ, একটা হচ্ছে ভূমি বরাবর যেটা হচ্ছে ফর এক্সাম্পল আর প্রাইম কস থিটা, আর একটা হচ্ছে লম্ব বরাবর, এটা হচ্ছে আর প্রাইম সাইন থিটা। অলরাইট, তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই পাটারও তো একটা ওজন আছে, সামনের পায়ের ওজন আছে, পেছনের পায়ের ওজন নাই, এমন কি কোনো কাহিনী হইতে পারে? না। তো আমার এই যে এই পাটা, এই পেছনের পাটারও তো একটা ওজন আছে, তাই না? তো আমরা অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবো, প্রযুক্ত বল, নিট বল বা ফ্রিকশনাল ফোর্স বা অন্য যে কোনো বল যেভাবেই তির্যকভাবে, বাঁকাভাবে, সোজাভাবে, বক্রভাবে যেভাবেই কাজ করুক না কেন, ওজন এমন একটা বল যেটা অলওয়েজ পৃথিবীর সেন্টারের দিকে সোজা নিচের দিকে কাজ করে। সো তুমি ইভেন ইফ তোমার পাটাকে দিয়ে ভূমিতে তির্যকভাবে ফোর্স অ্যাপ্লাই করো না কেন, পাটা বাঁকা থাক, সোজা থাক, যেভাবেই থাক, ওজন কিন্তু অলওয়েজ কিভাবে কাজ করবে? সোজা কাজ করবে। এই যে ওজন অলওয়েজ সোজাই কাজ করবে, এমজি অলওয়েজ সোজাই কাজ করবে। সো এই পেছনের পায়ের ক্ষেত্রে এই এমজি কে ব্যালেন্স করতেছে? অপোজিট দিকে এই আর প্রাইম সাইন থিটা ব্যালেন্স করতেছে। ঠিক আছে, সো পেছনের পায়ের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, পেছনের পায়ের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আর প্রাইম সাইন থিটা ইজ ইকুয়াল এমজি। এখানে যেখানে আরটা এমজি কে ব্যালেন্স করতেছিল, এখানে আর প্রাইম সাইন থিটা পেছনের পাকে ব্যালেন্স করছে। কিন্তু এই যে আর প্রাইম কস থিটা, পেছনের পায়ের প্রতিক্রিয়া বলের আনুভূমিক যে উপাংশটা, এটাকে তো এদিকে ব্যালেন্স করার কেউ নাই। সো এটা অলওয়েজ কোন দিকে? সামনের দিকে। সো বেসিক্যালি এটা সামনের দিকে থাকার কারণে দেখো এখানে আর এমজি ব্যালেন্সড, এখানে আর প্রাইম সাইন থিটা এমজি ব্যালেন্সড, কিন্তু এটাকে তো ব্যালেন্স করার কেউ নাই। সো এটার কারণে কিন্তু তুমি সামনের দিকে আগাও, এটা যেহেতু এইদিকে আছে। সো আমরা বেসিক্যালি হাঁটতে পারি কেন? পেছনের পায়ের প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ আর প্রাইম কস থিটার কারণে আমরা হাঁটতে পারি। সো আমরা হাঁটতে পারি বেসিক্যালি কার জন্য? আর প্রাইম কস থিটার জন্য। আমরা আর প্রাইম কস থিটার জন্য আসলে হাঁটতে পারি, মনে থাকবে? অর্থাৎ তাহলে লিখো, আমরা, এটা অলওয়েজ মাথায় রাখবা, পেছনের পায়ের প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশের জন্য কি করতে পারি? হাঁটতে পারি। সো এই হলো পায়ে হাঁটা, নিউটনের তৃতীয় সূত্রের একটা পারফেক্ট একটা এক্সাম্পল যে আমরা পায়ে হাঁটি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফেনোমেনন। সো এইটা কিভাবে ব্যাখ্যা করা যায়? নিউটনের থার্ড ল দিয়ে ব্যাখ্যা করা যায়। সো এই যে আর প্রাইম কস থিটার কারণে বেসিক্যালি আমরা হাঁটতে পারি। সো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। অলরাইট, সো আমরা যদি নিউটনের যে বলের সূত্র, এই তিনটা সূত্রকে একসাথে সামারি করি, আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা প্রথম সূত্রে দেখলাম যখন আমাদের এক্সটার্নাল ফোর্স যখন 0, তখন আমাদের ইউ ইকুয়াল ভি, মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এরপর আমরা সেকেন্ড লতে দেখলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অ্যান্ড এটার অনুসিদ্ধান্তটা বা সামারিটা হচ্ছে এফ ইকুয়াল এম এ। আর থার্ড সূত্রতে দেখলাম বা তৃতীয় সূত্রতে আমরা দেখলাম যে কোনো সংঘর্ষের বেলায় ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া, মানে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া বল থাকে। ঠিক আছে, সো এখান থেকে অনুসিদ্ধান্তগুলো কি কি দেখলাম? এখান থেকে আমরা এই তিনটা অনুসিদ্ধান্তগুলো দেখলাম। তো এখান থেকে আরও কিছু সামারি আসে। সো এই জিনিসগুলো তোমাদেরকে বেসিক্যালি আমরা
যখন কনজারভেশন অফ মোমেন্টাম পড়াবো, ভরবেগের নিত্যতা যখন পড়াবো, তো নিউটনের থার্ড ল থেকে আরেকটি ইম্পর্টেন্ট ফেনোমেনন চলে আসে যে কনজারভেশন অফ মোমেন্টাম, মানে মোমেন্টামটা কনজার্ভ থাকে, সংরক্ষিত থাকে, কনস্ট্যান্ট থাকে। তো সামেশন অফ ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল সামেশন অফ ফাইনাল মোমেন্টাম, মানে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান থাকে। সো এই জিনিসগুলো তোমাদেরকে পড়াবো। অলরাইট, সো এই ছিল নিউটনের যে বলের সূত্র বা নিউটনের যে গতিসূত্র, এই তিনটা গতিসূত্রের সামারি। তো এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা একটু কমেন্টে অ্যান্সার জানাও। ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধি কত? ঠিক আছে, প্রথমত লব্ধি জিনিসটা, ভেক্টর যারা যারা পড়ছো, লব্ধি জিনিসটা কি সেই জিনিসটা তো বুঝো। তো লব্ধি হওয়ার জন্য বেসিক্যালি যেটা হওয়া লাগে সেটা হলো যখন একটা নির্দিষ্ট বিন্দুতে বা একটা নির্দিষ্ট বস্তুর উপর অনেকগুলা, আমি ফর এক্সাম্পল এখানে যেহেতু বলের কথা বলা হয়েছে, আমি বলের লব্ধি চিন্তা করি। মনে করো এই বিন্দুটাতে এই দিকে মনে করো 20 নিউটন বল কাজ করতেছে, বিপরীত দিকে মনে করো 10 নিউটন বল কাজ করতেছে, বা এটা একটা বস্তু, এই বস্তুটার এই দিকে কাজ করতেছে 2 নিউটন বল, আবার এই দিকে কাজ করতেছে 10 নিউটন বল। তো এই ক্ষেত্রে লব্ধি কি হবে? এই ক্ষেত্রে লব্ধি হবে 20 থেকে 10 বাদ দাও, কারণ বিপরীত দিকে 10 নিউটন। এই ক্ষেত্রে লব্ধি বল কত হবে? 10 থেকে 2 বাদ দাও, 8 নিউটন। খুবই সিম্পল জিনিসপাতিগুলো, এই জিনিসপাতিগুলো আমরা বুঝি। তো একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, লব্ধি তখনই ফিগার আউট করা যায় বা লব্ধি তখনই বের করা যায় যখন, যদি বলের লব্ধি চিন্তা করি, যখন একটা বিন্দুর উপর বা একটা পয়েন্টের উপর বা একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করে, কিন্তু একটাই বস্তু, একটাই সার্টেইন পয়েন্ট, একটাই সার্টেইন অবজেক্ট, একটাই সার্টেইন পয়েন্ট বা একটাই সার্টেইন অবজেক্ট যদি হয়, অ্যান্ড ওই একটা সার্টেইন পয়েন্টের উপর বা ওই একটা সার্টেইন অবজেক্টের উপর যখন অনেকগুলো বল একসাথে কাজ করে, তখন সেখান থেকে লব্ধিটা ফিগার আউট করে নেওয়া পসিবল। লব্ধি ইজ বেসিক্যালি দ্য নেট ফোর্স। বলের ক্ষেত্রে যদি বলি সেটা নিট ফোর্স, ত্বরণ যদি লব্ধি ত্বরণ বের করতে বলে নিট অ্যাসেলারেশন। লব্ধি অনেক কিছুর হতে পারে। ফিজিক্সে যতগুলা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, প্রত্যেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির লব্ধি হওয়া পসিবল, কিন্তু তোমাকে বুঝতে হবে লব্ধিটা বের করতে হলে সেটা ডেফিনেটলি আমি যে বলগুলার লব্ধি বের করব বা যে রাশিগুলার লব্ধি আমি ফিগার আউট করব বা বের করব, ওই সবগুলা রাশি একটা সার্টেইন পয়েন্ট বা একটাই সার্টেইন অবজেক্টের উপর কাজ করতে হবে। এখন কোয়েশ্চেনে তো আমাদেরকে বলেছে যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের লব্ধি কত। তার মানে হচ্ছে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কি আসলে একটা বস্তুর উপর কাজ করে? আমরা একটু আগেই থার্ড লতে দেখলাম যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল একটা বস্তুর উপর কাজ করে না। সো যেহেতু ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল একটা বস্তুর উপর কাজ করে না, সেহেতু লব্ধি, ক্রিয়া আর প্রতিক্রিয়া বলের লব্ধি বের করা কি পসিবল? সেহেতু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের উপর লব্ধি বের করাটা পসিবল না। সো এটাই আর কি এটার অ্যান্সার। সো লব্ধি সবসময় একটা ফিক্স পয়েন্ট থেকেই বের করা যায়। সো দেখো তাহলে কথাটা হচ্ছে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুইটা আলাদা বস্তুর উপর কাজ করে, তাই লব্ধি বের করা পসিবল না। সো এই জিনিসটা আর কি আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি আমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, একটা খুব সুন্দর এক্সাম্পল, একটা খুব সুন্দর একটা প্রবলেম, এই প্রবলেমটা আসলে বইয়েটা আসছিল। সো চলো এই প্রবলেমটা আমরা একটু আলোচনা করি। আমাদেরকে এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে আমরা একটা পাইপ দেখতে পাচ্ছি, পাইপের লেন্থ বলা আছে এল। তো এই পাইপ থেকে পানি যে বেগে বের হচ্ছে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে। এই পাইপের যে প্রস্থচ্ছেদ সেটা দেওয়া আছে 5 মিটার স্কয়ার। তো এই পাইপ থেকে পানি বের হয়ে হয়তো দেয়ালে বল প্রয়োগ করবে। তো এখন আমাদেরকে কোয়েশ্চেন করেছে যে পানি
দেয়ালের উপর কতখানি বল প্রয়োগ করবে। এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, যে পানি দেয়ালের উপরে কতখানি বল প্রয়োগ করবে। আচ্ছা, তো এখন একটা জিনিস আমাদেরকে এখানে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো আমাদের এই যে পানিটা, এই পানিটা দেয়ালের উপরে যখন ফোর্স অ্যাপ্লাই করবে, পানিটা গিয়ে যখন দেয়ালকে আঘাত করবে, আঘাত করার পানিটা এই যে দেয়াল বেয়ে বেয়ে নিচের দিকে পড়ে যাবে। তার মানে পানির একটা আদি বেগ আছে, কিন্তু পানির শেষ বেগটা কত? 0। কারণ পানি যখন দেয়ালে গিয়ে আঘাত করবে, এই যে পানিগুলো যখন দেয়ালে গিয়ে আঘাত করবে, আঘাত করার পর দেয়াল বেয়ে পানিটা নিচে পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে পানির আদি বেগ আছে, শেষ বেগটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এখানে কার ভরবেগের পরিবর্তন হচ্ছে? পানির ভরবেগের পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছি। সো নিউটনের সেকেন্ড ল বলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভালো করে খেয়াল করো, কিন্তু ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখানে ভরবেগটা কার পরিবর্তন হচ্ছে? পানির ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে প্রযুক্ত বলটা কার উপর? পানির উপর। কারণ আমরা দেখছিলাম যার উপরেই বল প্রয়োগ করি তারই তো ভরবেগের পরিবর্তন হয়, অ্যাকর্ডিং টু নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল এর অ্যাকর্ডিং এ আমরা বলতে পারি যে ওই বস্তুটারই ভরবেগের পরিবর্তন হবে যার উপরে বল প্রয়োগ করা হয়েছে। তো এখানে যেহেতু বাই ডিফল্ট আমরা যদি এখানে চিন্তা করি, এখানে পানির ভরবেগের পরিবর্তন হচ্ছে। কেন পানির ভরবেগের পরিবর্তন হচ্ছে? কারণ পানির এখানে আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে পানি বেরোচ্ছে, পানিটা দেয়ালে গিয়ে আঘাত করার পরে দেয়াল বেয়ে পড়ে যাবে, এটা কমন ফেনোমেনন। তার মানে পানির শেষ বেগটা আসলে 0। সো যেহেতু এখানে পানির ভরবেগের পরিবর্তন হচ্ছে, প্রযুক্ত বলটা আসলে কার উপর? পানির উপর। সো আমরা পানির উপর প্রযুক্ত বল যদি চিন্তা করি, দেখো পানির উপর প্রযুক্ত বল, আমরা যদি এটা সলিউশনে যাই, আমরা যদি পানির উপর প্রযুক্ত বলটা চিন্তা করি, তাহলে দেখো পানির উপর প্রযুক্ত বল, তাই না? পানির উপর প্রযুক্ত বল F = ma। কেন আমি পানির উপর প্রযুক্ত বল বললাম? কারণ এখানে পানির ভরবেগের পরিবর্তন ঘটছে, এন্ড অ্যাকর্ডিং টু নিউটনের সেকেন্ড ল, যার উপর প্রযুক্ত বল তারই কিন্তু ভরবেগের পরিবর্তন হয়। সো তার মানে পানির উপর প্রযুক্ত বল, পানির ভরবেগে যেহেতু পরিবর্তন ঘটছে, তাহলে পানির উপর প্রযুক্ত বল F = ma। তো এখান থেকে আমরা আরো আগাতে পারি, A = কত? V - U / কত? T। অলরাইট। তো এখানে আরেকটা জিনিস দেখো, F = এখন m = আমরা সবাই লিখতে পারি রো ইনটু ভি, রো ইনটু ভি। এই ভিটা হচ্ছে আয়তন, আবার এই ভিটা শেষ বেগ। শেষ বেগ কত? 0 মাইনাস আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 10 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই টি। অলরাইট। সো এখন পানির ঘনত্ব কত? আমরা সবাই জানি পানির ঘনত্ব হচ্ছে 1000। আবার ভি, ভি সমান আমরা লিখতে পারি ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য, ক্ষেত্রফল গুণ অতিক্রান্ত দূরত্ব, মানে মিটার স্কোয়ার মিটার মিটার কিউব। তাহলে আমরা লিখতে পারি এই যে এই ক্ষেত্রফলটার সাথে এই অতিক্রান্ত দূরত্বটা বা দৈর্ঘ্যটা আমরা গুণ করলে আয়তনটা পেয়ে যাই, পুরো টিউবের আয়তনটা পেয়ে যাই। আচ্ছা, তো পুরো টিউবের মধ্যে যেহেতু পানি আছে, আলটিমেটলি আমরা পানির আয়তনটা পেয়ে যাই। অলরাইট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আর -10 / কত? টি। অলরাইট। তো এরপরে আমরা যদি আসি, এখানে একটু আসো। আচ্ছা, ক্ষেত্রফল দেওয়া আছে কত? 5 দেওয়া আছে, 5। তো আমরা সবগুলো ভ্যালু এখানে লিখে ফেলি। এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি, -10 × 1000। এই যে এ এর মান কত? 5। আর এখানে বাকি থাকে L/T। আচ্ছা, তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, বুয়েট যখন এই কোয়েশ্চেনটা করে তখন এখানে দেখো আমাদের এল এরও কোনো সার্টেন ভ্যালু দেওয়া নাই, টাইমেরও কোনো সার্টেন ভ্যালু দেওয়া নাই, কিন্তু তোমাকে এখানে কোয়েশ্চেনে এমন ডেটা দিয়ে দিছে যেখান থেকে ইউ ক্যান ফিগার আউট যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ L/T। তুমি ফিগার আউট করতে পারবা। কিভাবে করবা? দেখো এই যে 10 মিটার পার সেকেন্ড দিল, এটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখো 10 মিটার পার সেকেন্ড তার মানে কি 10 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার? 10 মিটার। সো হেন্স তুমি এই 10 মিটারকে কনসিডার করতে পারো এল হিসেবে, এই 1 সেকেন্ডকে কনসিডার করতে পারো টি হিসেবে। ঠিক আছে? তুমি এটাকে চাইলে কি করতে পারো, তাহলে 1 সেকেন্ডে 10 মিটার, 2 সেকেন্ডে 20 মিটার, 3 সেকেন্ডে 30 মিটার, এভাবেও চিন্তা করতে পারো।
সো লিস্ট ভ্যালু এখানে যেটা দেওয়া আছে ওটা যদি নেই 1 সেকেন্ডে 10 মিটার, সো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ L/T। তুমি নর্মালি চিন্তা করো পানি এখান থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে, তার মানে কি এই পুরো দূরত্বটাকে যদি আমি 10 মিটার ধরি তাহলে 1 সেকেন্ডে এই 10 মিটার দূরত্ব পানি অতিক্রম করছে। অথবা এখানে যদি পানি 20 মিটার পার সেকেন্ড বেগে দেওয়া থাকতো তাহলে আমি বলতাম 1 সেকেন্ডে 20 মিটার অথবা 2 সেকেন্ডে 10 মিটার, 10 দুগুণে 20 একই কথা। তো যাই হোক সেটা ওই দিকে যাব না, যেটা হচ্ছে সেটা হলো যে 1 সেকেন্ডে 10 মিটার এটাই L/T হিসেবে তুমি ইউজ করতে পারো, কারণ এই পুরোটা L/T প্রতি সেকেন্ডে কত মিটার অতিক্রম করছে, সো এই ভেলোসিটি দিয়ে সেটা ফিগার আউট করা যায়। তাহলে এখন আমরা লিখতে পারি যে -10 ইন্টু 1000 ইন্টু 5 আর L/T, L এর মান কত, L এর মান 10, L/T এর মান 10/1। তো এখানে আলটিমেটলি ভ্যালুটা কত আসে একটা জিনিস খেয়াল করে দেখো ভ্যালুটা কত আসে। সো চলো আমরা একটু ফিগার আউট করি ভ্যালুটা কত আসলো এখানে। সো 10 ইন্টু 1000 ইন্টু 5 ইন্টু 10 কত আসলো, 5 ইন্টু 10⁴ আসে আর কি। যাই হোক সো 5 ইন্টু 10⁵, 5 ইন্টু 10⁵ নিউটন। অবশ্যই আগে একটা কি মাইনাস দিতে হবে তাই না, অবশ্যই এখানে আমাদের একটা কি ইউজ করতে হবে, এখানে আমাদের একটা মাইনাস সাইন ইউজ করতে হবে, -5 ইন্টু 10⁵ নিউটন এই জিনিসটা ইউজ করতে হবে, -5 ইন্টু 10⁵ নিউটন। তাহলে এটা কার উপর প্রযুক্ত বল, পানির উপর প্রযুক্ত বল। আমাদের বের হলো কত, -5 ইন্টু 10⁵ নিউটন। কিন্তু কোয়েশ্চেনে কি বলেছে, কোয়েশ্চেনে বলেছে পানি দেয়ালের উপর কতখানি বল প্রয়োগ করবে। তা আমরা এখানে দেখলাম, দেখো এখানেও ক্রিয়া প্রতিক্রিয়া একটা ব্যাপার আছে, পানি দেয়ালকে ক্রিয়া দিছে, তাহলে দেয়াল পানিকে যেটা দিবে সেটাই হলো প্রতিক্রিয়া। তা আমরা এই যে জিনিসটা বের করলাম এটা অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া বের করলাম। পানির উপর প্রযুক্ত বল মানে পানির উপর কে বল দিছে, দেয়ালই তো প্রতিক্রিয়া বল দিবে তাই না। সো এখানে দেয়াল কর্তৃক পানির উপর প্রযুক্ত বল বের করেছি -5 ইন্টু 10⁵। তাহলে প্রতিক্রিয়া যেহেতু আমরা বের করতে পারছি তাহলে পানি কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত বল বের করতে পারবো না, মানে দেয়ালের উপরে প্রযুক্ত বল কত সেটা ক্রিয়া, তাহলে প্রতিক্রিয়া যেহেতু নেগেটিভ ক্রিয়া পজিটিভ হবে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং পানি কর্তৃক দেয়ালের উপর প্রযুক্ত বল ইজ ইকুয়াল 5 ইন্টু 10⁵ নিউটন। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে ক্রিয়া প্রতিক্রিয়ার কত সুন্দর একটা এক্সাম্পল এখানের মধ্যে দেখানো যায়। সো এই অঙ্কটা এমন একটা অঙ্ক যেখানের মধ্যে নিউটনের সেকেন্ড ল এবং নিউটনের থার্ড ল এর একটা সংমিশ্রণ, যেটা বুয়েট এডমিশন টেস্টে এসেছিল। সো এই কোয়েশ্চেনটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগলো তোমরা সবাই জানিয়ে দিবা। তোমাদের সবার সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হয়ে যাবে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।